আসলে সবাই বক্তব্য দিয়েছে, আমার আসলে বলার কিছু নাই। আবার সব শেষে মঞ্জু ভাই আমার সেই অক্সিজেনের টিউবটা দিয়ে বলে আবার সেটাও বন্ধ করে দিচ্ছে, যে সেটা কিছু বলা চলে যাবে, সেটাও বলার কিছু নাই। তো যাই হোক, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যদি এশিয়া প্যাসিফিক অঞ্চলের কয়েকটা কথা আমি আবার বলতে চাই, যে অ্যাসোসিয়েট এরিয়াতে আমার যেহেতু ঘোরাফেরা হয় 22টা কান্ট্রি, আমার খালি মনে হয় গত 11 বছর ধরে আমি এশিয়া ওশেনিয়ান ইন্ডাস্ট্রি এরিয়াতে যখন দেখি, অনেক কান্ট্রি আমাদের পিছনে ছিল, অনেক কান্ট্রি। এবং যদি আমি আমাদের সার্ক ভিতরে দেখি, আমাদের পজিশন কিন্তু অনেক ভালো ছিল। আমরা কম্পিউটার, আমরা বলি অনেক আগে বলতাম না, আমরা কম্পিউটার সবার আগে এনেছি এই সাব কন্টিনেন্টে, সবার আগে কম্পিউটার ছিল। আমরা এটা নিয়ে এখনো গল্পও করি। এবং জিরো ডিউটিও আমরা অনেকগুলো সবার আগে নিয়ে এসেছিলাম, এবং ডিউটি না, ভ্যাট ট্যাক্স সবকিছু বাদ দিয়ে জিরো, এখন রিয়েল জিরো ডিউটিতে আমরা এনেছিলাম, সেটাও 2000 সালে, এবং সেটা নিয়েও আমরা অনেক আনন্দ করেছি। কিন্তু দুর্ভাগ্য হলো এই, এবং তারপর যে উন্নতি হয়নি তা না, আমাদের মোবাইল ফোন কিন্তু অনেক দ্রুত পেনিট্রেট করছে, গ্রামে গঞ্জে সবার কাছে মোবাইল যাচ্ছে, গ্রোথ পার্সপেক্টিভস অনেক ভালো, সবকিছু ভালো। কিন্তু কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে আমরা উন্নতি করছি, আমাদের থেকে অন্যরা আরো বেশি দূরে লাফিয়ে লাফিয়ে উন্নতি করছে, আর যে কারণে আমরা কিন্তু পিছিয়ে গেছি। মানে ওই চিন্তা যদি করি, আমরা কিন্তু পিছিয়ে গেছি। কারণ এখন যদি আমার এই সার্ক কান্ট্রি গুলোর মধ্যে দেখি, আমাদের ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ দেখি, আইটিতে আমরা মোটামুটি 6 নম্বরে চলে গেছি। মানে 1 নম্বরে তো নাই, ইন্ডিয়ার কাছাকাছিও নেই। আগে আমরা ইন্ডিয়াকে একসময় আমরা জিরো ডিউটি যখন গল্প করেছিলাম, তখন কিন্তু জিরো ডিউটি নিয়ে যখন সরকারের চিন্তা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার পুরনো মুসল ব্যাপার আছে, যে তখন আমরা দেওয়াং মেহে থেকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এবং ফাইন্যান্স মিনিস্টারকে কনভিন্স করার জন্য তখনটাতে। এবং লাকিলি সেই সময় আওয়ামী লীগ গভর্নমেন্টই ছিল, এবং তাদেরকে আমরা কনভিন্স করেছিলাম থ্রু ইভেন আমাদের অ্যাসোসিয়েট আরেকটা পার্টনার ইন্ডিয়ান কানেকশন। তখন কিন্তু আমরা ইন্ডিয়াকে চিন্তা করতাম, ইন্ডিয়ার পাশাপাশি আমরা যাবো। কিন্তু দুর্ভাগ্য, ইন্ডিয়ার পরবর্তীতে পাকিস্তান এত বিধ্বস্ত একটা এলাকা, আপনারা জানেন যে সবসময় প্রতিদিন একটা আনসার্টিনিটির মধ্যে চলছে, তারাও আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। আমি কয়েকদিন আগে, জাস্ট 4 দিন আগে আমি শ্রীলঙ্কাতে গেছি আরেকটা অ্যাসোসিয়েট কনফারেন্সে। সেখানে দেখলাম কি শ্রীলঙ্কা যেভাবে আগাচ্ছে, এত আপনারা জানেন যে শ্রীলঙ্কা সবসময় যুদ্ধ ছিল, শ্রীলঙ্কা মানে কি হবে কেউ জানে না। আমি 2004 সালে যখন আমি শ্রীলঙ্কায় যাই, তখন আমি বলেছিলাম আর কখনো শ্রীলঙ্কায় যাবো না। কিন্তু সেই শ্রীলঙ্কাতে এখন যে দেখি যে টোটালি একটা ডিফারেন্ট শ্রীলঙ্কা। আমি ভাবিনি যে শ্রীলঙ্কা এরকম হতে পারে। আমার কোনো ভিসা ছিল না শ্রীলঙ্কাতে, আমি পাসপোর্ট দেওয়ার পরে উইদিন এ মিনিট তারা আমাকে ভিসা দিয়ে ইমিগ্রেশনে জব দিয়েছে। আমি অবাক হয়ে গেছি, আমি সাথে সাথে ইমিগ্রেশন বলেছি, আমি এটা আশা করেছি 1 মিনিটের মধ্যে। আমি গুনে দেখেছি যে 58 সেকেন্ডসের মধ্যে আমাকে জব দিয়ে। আমি এই হলো শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কার যখন আইটি মিনিস্টারের সাথে আমার কথা হচ্ছে, সেক্রেটারি আমাকে বললো যে আগামী বছরের মধ্যে তারা 30% আইটি লিটারেট। আপনারা জানেন যে শ্রীলঙ্কার পপুলেশন যা 95% পিপল হলো এডুকেটেড, ওরা বলে যে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, যেটা জাপানের পরে, এশিয়াতে একমাত্র জাপানের পরে। সেখানে তারা বলছে 30% লোককে তারা আইটি লিটারেট করতে চাচ্ছে, এবং সেই কারণে তারা স্কুলগুলোতে বিনামূল্যে তারা ওই আইপ্যাড দিতে, ট্যাবলেট পিসি দিতে চাচ্ছে বিনামূল্যে, যেটার কস্ট তারা ধরেছে বিলো $200, এবং সেই বিলো $200 সেটা তারা বলছে যে তারা 24 মাসের মধ্যে তারা সেটাকে ওই তাদের টিউশন ফির সাথে কেটে দেবে। প্রথমে গভর্নমেন্ট সেটাকে ইনভেস্ট করছে, স্কুলে ফ্রি দিচ্ছে না, বলছে যে ইনিশিয়ালি দিচ্ছে, পরে আবার তাদের বেতনের সাথে মাসে টিউশন ফির সাথে 24 মাসে টিউশন ফির সাথে কেটে। তো এটা তারা করতে চাচ্ছে, এবং তারা বলছে যে আমরা যে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে বের হয়ে আসছি, এবং আমরা এটা দ্রুত এটা করবো। এই যে জিনিসগুলো আমি বলতে চাচ্ছি, নেপাল এখন আমরা পিছিয়ে আছি, আমাদের পিছনে আছে মালদ্বীপ। টু বি ভেরি অনেস্ট, আমরা এখন মালদ্বীপের থেকে একটু উপরে আছি। তো এটা আপনারা চিন্তা করেন যে আমরা কোথায় গেছি। লাওস, ক্যাম্বোডিয়া, কিছুদিন আগেও ভিয়েতনামে আমি দেখতাম, ভিয়েতনামের পিপুল বলতো, আমরা নিজেরা বলতাম ভিয়েতনাম এখানে কোথায় যাবো, কিন্তু ভিয়েতনাম কিন্তু অনেক উপরে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসের আমি একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করি। সেই কোম্পানি সারা পৃথিবীতে লিডিং কোম্পানি, কিন্তু দেখা গেল ওই কোম্পানি ভিয়েতনামে একটা ফ্যাক্টরিতে একদিনে প্রোডাকশন হলো 75,000 ইউনিট, অথচ বাংলাদেশে সারা বছরে সেই প্রোডাক্টের কনজাম্পশন হলো 50,000 ইউনিট একদিনে। অতএব এইভাবে তারা এগিয়ে গেছে। আমি এটা আসছি, এটা গেল ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, কোথায় গেছে। আমরা পারতাম, আমরা ছিলাম, কিন্তু আমরা পারিনি।
কিন্তু আমি প্যাসিমিস্টিক না, আমি আবার বলছি আমি প্যাসিমিস্টিক না। ট্যাক্স নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমার কাছে কেন মনে হলো যে জিরো ডিউটি কিন্তু জিরো মানে কি 3% ডিউটি প্লাস হোয়াট এভার ইট আছে, এটা খারাপ না। এর বাইরে কতগুলো জিনিস আমার কাছে মনে হচ্ছে ফাইন টিউন দরকার। যেমন এক নম্বর হলো আমরা যেটা বারবার বলছি, সবাই বলেছে, আমি আবার রিপিট করছি, সেটা হলো ইন্টারনেট ইউজের উপরে ভ্যাটটা। সেটা কিন্তু আমার কাছে বারবার হচ্ছে যে ক্রাইম, অনেকেই বলেছেন। আমি বলছি শিক্ষার উপরে তবে ভ্যাট দিলেই তো হয়, বরং শিক্ষা ইনস্টিটিউটগুলো বন্ধ করে দিলে ব্যাপার দিতে হয়। গভর্নমেন্টকে বলা হোক না স্টুডেন্টরা যে যাবে তাদেরকে ট্যাক্স দেওয়া হোক, কারণ রেভিনিউ আসছে না, তবে কেন হবে না? কারণ এটা শিক্ষার উপকরণ হিসেবে কম্পিউটার এবং কম্পিউটারের ব্যবহারকে কেন দেওয়া হচ্ছে না? কারণ আর কতদিন আমরা বিদেশে, আমি যেটা বারবার বলি, কতদিন আর বিদেশে আমরা ঝাড়ুদার পাঠাবো? আমরা কেন হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কাজ করবো না? এবং সেটা করতে গেলে কম্পিউটার দরকার, এবং কম্পিউটার শুধু না, কম্পিউটার রিলেটেড কিছু কিছু আইটেম আমি বললাম যে ফাইন টিউনের দরকার। সে ফাইন টিউন কি? এবার তো দেখা গেল ইন্টারনেট ইউজের জন্য জিরো ডিউটি, যেটা কমানো দরকার। রিসেন্ট ডেতে আবার কিছু প্রবলেম আপনারা যেটা দেখছি আমরা, সেটা হলো কেবলের উপরে, ইন্টারনেট কানেকশনের উপরে ট্যাক্স দেওয়া হলো 3% থেকে 12% করে। আমি মনে করি দিস আর দ্য ডিস্টারবেন্সেস, আননেসেসারি, এগুলোকে বিরক্তিকর ভাবে আমাদেরকে ঝামেলা করা। কেন? ব্রোকারটা কি অন্যদেরকে মনে করে যে আমরা সবাই মানে স্টুপিড? সো দিস ইজ ওয়ান। দেন মনিটর, মনিটর আস্তে আস্তে যেখানে 3% ছিল সেটাকে আবার 25% করে দাও, আর 25% প্লাস VAT এন্ড আদার্স। এটা করার আমি বুঝি এগুলো ডিস্টার্ব করা ছাড়া কি? ডিজিটাল বাংলাদেশ, আমি একটু দেখছি ডিজিটাল বাংলাদেশের বাজেট, ডিজিটাল বাংলাদেশের মানে তার মানে আমরা ধরে নিয়েছি আমরা আমাদের দেশ অলরেডি ডিজিটালাইজ হয়ে গেছে। যদি ইকবাল বলছে ডিজিটাল বাংলাদেশই বুঝে গেছে, কিন্তু আমিও আসলে বুঝি না। কিন্তু আমার মনে হচ্ছে না বুঝলে তো বলতে পারি না বুঝি না, কারণ লোকজন তো বলবে যে তুমি কিছুই বুঝবে, তুমি বাইরে যাও। তো বেটার থাকতে তো হয়, গম্ভীর গলায় তো বলতে হয় আমিও ডিজিটাল বাংলাদেশের সাথে আছি। তো সেরকমই যদি ডিজিটাল বাংলাদেশের সাথে অনেকে বলেছে, কাউন্সিলও বললেন বিআইজিএফ এর, আমাদের বলা দরকার হয় না যে ডিজিটাল ক্যামেরা। আপনি একটু বলছেন মাল্টিমিডিয়া প্রজেক্টর, গভর্নমেন্ট বলছে যে প্রত্যেকটা জায়গায় প্রজেক্টরের মাধ্যমে কাজ করো, কি কন্ট্রাডিক্টরি? মাল্টিমিডিয়া প্রজেক্টরের উপরে 25% ডিউটি প্লাস প্লাস করে 57% দিয়ে রাখছে। তারপরে গভর্নমেন্ট নিজেই ইচ্ছা করে চুরি করার ব্যবস্থা করছে। তারপরে হলো মাল্টিফাংশন পেন্টার্স। আমি এগুলো বললাম যে কিছু কিছু ফাইন টুইন, এটা একটু বেশি জিনিস না, কিন্তু এগুলো যদি করে একটা কিন্তু আমাদের সেবে চলে আসে ট্যাক্স রিলেটেড ব্যাপারে। আমার কাছে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের সাথে সাথে একটু আগে আমাদের ওই মিসেস দোহা, দোহা আসছিলেন, উনি বললেন যে 9,400 জন প্রোগ্রামার ডেভেলপমেন্ট বলেছেন, এটা বেশি কম না। আমার কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগের টার্মে উনি একটা ভাষণে বলেছিলেন why not 10,000 প্রোগ্রামার এনে আজ থেকে 10 বছর আগে উনি বলেছিলেন 10,000 প্রোগ্রামার। আমরা তাতে কমে 9,400-তে চলে এসেছি। এটা তো হতে পারে না, বরং আমাদেরকে বাড়ানো যেতে পারে। আর একটা কথা একটু আগে যেটা বললেন যে ক্যাপাসিটি তো বিল্ড করাই আছে, কাজে একটুখানি এক্সপান্ড করলেই হয়। আমার মনে আছে কি, আপনার মনে আছে কিনা মোস্তফা জব্বার খেয়াল আছে, গত টার্মে আমাদের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট করার জন্য প্রাইভেট গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টরে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে তখনকার দিনে একটা প্রোগ্রাম ছিল, করতে চেয়েছিলেন গভর্নমেন্ট, যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে, আইটি ট্রেনিং ইনস্টিটিউট যারা অথবা সফটওয়্যার হাউস আছে, তাদের মাধ্যমে প্রতিটা ইনস্টিটিউট 30 থেকে 50 জন করে সফটওয়্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রোগ্রামার তৈরি করবে, এবং তার জন্য গভর্নমেন্ট একটা সাবসিডি দেবে। এবং তার জন্য সেই সময় কিন্তু গভর্নমেন্ট 15 কোটি টাকা একটা বাজেটও তৈরি করেছিল, 1 বছরের জন্য তারা খরচ করবে, এবং সেটা সেই ইনস্টিটিউট গুলো টাকা করে দেবে, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটা করার কথা। সেই কনসেপ্ট গুলো কেন আমরা বের করে আনছি না? তাতে হয় কি, একটা ফ্রেশ গ্রাজুয়েট যে ঢাকা ইউনিভার্সিটি বা বইয়ের থেকে বের হয়ে আসছে, সে কিন্তু ফাইন টিউনের জন্য একটা জায়গায় ভালো প্রোগ্রামার হিসেবে পরবর্তীতে 6 মাস পরে বের হয়ে আসতে পারে। এরকম একটা কিছু চিন্তা ভাবনা করে কেন তখনকে সেই মডিউল গুলোকে চিন্তা ভাবনা করা যাচ্ছে না? আমি আবার বলি, এই কথাগুলো আমি বলছি আমার এক্সপেরিয়েন্সে, এই কাজটা কিন্তু অলরেডি ভিয়েতনাম শুরু করেছে। ভিয়েতনামের টার্গেট হলো 20,000 প্রোগ্রামার বাই দ্য ইয়ার 2012। সো ভিয়েতনাম যদি পারে, যেখানে ভাষারই কিছু নাই, আর সেইখানে পারলে পারে, আমরা কেন পারবো না? আমাদের তো সেই জিনিসটা আমি বুঝি না, এবং এটা না বোঝার কোনো আমি আমার শুদ্ধ সিস্টেম মনে করি। তো আর আমার একটা কথা বলি, মেয়েদের ব্যাপারে অনেক কথা বলেছে যে আমাদের সার্ভিস এরিয়াতে আমাদের মেয়েদেরকে কাজে লাগানো যেতে পারে। আমি দেখেছি এটা খুব একটা ভালো উদ্যোগ হতে পারে যদি সরকার যদি স্পন্সর করে, সরকার যদি এনকারেজ করে, স্পন্সর বলবো না, এনকারেজ করে। আমরা প্রাইভেট সেক্টর দেখেছি বাংলাদেশেও প্রচুর সার্ভিস এরিয়াতে, সেটা হার্ডওয়্যার সার্ভিসিং এ বলে, তারপরে এই যে ছোটখাটো যত সমস্ত রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর কাজ করছেন, ওরা অনেক ভালো।
আমাদের দেশের ছেলেদের থেকেও মেয়েরা অনেক বেশি ক্রিয়েটিভ এবং তারা কিছু করতে চায়, তাদেরকে সেইটুকু যদি এনকারেজ করা যায় তারা অনেক কিছু করতে পারে, এবং সেটা মনে হয় গভর্নমেন্ট একটু ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারে, এবং সেটা দেওয়া থাকবে। এনিওয়ে, সব শেষে আমি যদিও বলি, আমি সবাইকে বলি, সব শেষে একটা কথা, আমি এটা বুঝি না, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেউ দিতে চায় না। আমরা সরকারকে অ্যাডভান্স দিতে চাই এবং বারবার সরকারকে বলছি যে ভাই আমাদের যা ইম্পোর্ট হবে সেটা ওই অ্যাড সোর্সে কেটে দাও। সরকার কেন টাকাটা নিচ্ছে না? নাকি আমাদের ডিস্টার্ব করার জন্য পরবর্তীতে যাতে প্রত্যেকবার আসবে ট্যাক্স কালেক্টর যাবে বলছে এবার টাকা দাও, বুঝ দাও। প্রথমেই তো আমরা বলছি যে ইম্পোর্টের সময় হোয়াট এভার অ্যামাউন্ট ইজ 10 মিলিয়ন, 20 মিলিয়ন, $100 মিলিয়ন, তার তো 2.5% 3% ইনকাম ট্যাক্স হিসেবে তারা পেয়ে যেতে পারে, সেটা তারা নিচ্ছে। বলছে ওটা তো আমরা রেখে দেন, আপনি আমরা ভাগাভাগি করবো। সো লাইক দ্যাট, এটাই তো কেমন, আর কতদিন চলবে? মানুষ দিতে চায় আর আমরা দিতে পারছি। এই হলো ব্যাপার। আমি বেশি কথা বলবো না, সবই একই কথা, কিন্তু আবার রিপিট হচ্ছে। আমার একটু সাম আপ, আই ডিড অল কাইন্ড অফ থিংস। Anyway, thank you, Mustafa Jabbar. Thank you, Kausar, তোমাদের এই অর্গানাইজ করার জন্য। ট্যাক্স, ভ্যাট এইসব বিষয় নিয়ে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধটা একবার ভেবেছিলাম 98 সালে শেষ হয়ে গেছে। এরপরে আমি স্মরণ করতে পারি কাফি ভাই আইটি চাইয়া গেছে, ইকবাল ভাই আইটি চাইয়া গেছে, ফাইজুল্লাহ খান আইটি চাইয়া গেছে, আমি 2 কিস্তিতে আইটি চাইয়া গেছি। আমি কোনো কারণ খুঁজে পাইনি এই পর্যন্ত কি কারণে সরকার কর নিতে চায় না। এর পেছনে যে কি রহস্য আছে এটা এখনো পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারি নাই। দুনিয়াতে সমস্ত অ্যাসোসিয়েশন এই যে অবস্থা, এবং আমি অর্থমন্ত্রীর কাছে নিজে ব্যক্তিগতভাবে সকলে মিলে বলেছে, এবং অর্থমন্ত্রী বিস্ময়করভাবে তাকিয়ে দিয়েছেন আপনারা ট্যাক্স দিতে চান কিন্তু তারা নিতে চায় না, সেটাই বহাল থাকে। অর্থমন্ত্রী নিজে এই কাজটি করতে পারেন, আমি নিশ্চিত ভাবে বলতে পারি। বিষয়গুলো একটু সেভাবে গেছে। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কি হবে না হবে জানি না, ইদু ভাই বিষয়গুলো সংসদের রেকর্ডে রাখতে পারবেন বলে আমি আশা করি। বিকজ আমাদের কাছ থেকে শোনার পরে ইনু ভাই অন্তত মুক্তাঙ্গনে যে বক্তৃতা দেন তার থেকে সুন্দর করে চমৎকার ভাবে পার্লামেন্টে তুলে ধরতে পারবেন, এই প্রত্যাশা আছে। আমি কথা দিচ্ছি যে আমাদের বক্তব্যগুলো আবার আপনাকে লিখিতভাবে দিয়ে দেব, যাতে অন্তত রেকর্ডে থাকুক যে আমরা এই কথাগুলো বলেছিলাম। জাতি এই সময়ে এই ইন্ডাস্ট্রি এবং সকলে মিলে এই বিষয়গুলো ভেবেছিল, এবং সরকার এর কতটুকু মানে কতটুকু না মানে সেটা পরবর্তীকালে যেন বলা যেতে পারে। আমি খুব আশাবাদী মানুষ বলে যখন কম্পিউটার সমিতির ডিজিটাল বাংলাদেশের স্লোগান একটি মহাজোটের সবচেয়ে বড় অংশীদার আওয়ামী লীগের নির্বাচনে ইসরায়েলে গিয়েছিল, তখন কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যেন একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যেতে পারি। 2.5 বছর পরে কিন্তু আবার ঠিক মনে হচ্ছে 2008 সালের 12 ডিসেম্বরের আগে দাঁড়িয়ে আছে, 6 ডিসেম্বরে দাঁড়িয়ে আছে। আবার বোধহয় এই প্রসঙ্গ উত্থাপন করার প্রয়োজন দেখা দেবে। আমি আমার বক্তব্য শেষ করার আগে বিআইজিএফ কে ধন্যবাদ দিই। বিআইজিএফ এবারের বাজেট নিয়ে 2টি অনুষ্ঠান করেছে অত্যন্ত চমৎকার ভাবে, এবং 2টি অনুষ্ঠান করে আর কিছু যাই হোক অন্তত একটি সচেতনতা বৃদ্ধি করেছে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি এবং ইনু ভাইয়ের মতন মহাজোটের যারা শরিক আছেন তারা কি আসলেই ধরে নিয়েছেন 2013 সালের ডিসেম্বরের পরে তাদের আর কোনো আয়ু নাই? যদি সেটি ধরে না নিয়ে থাকে তাহলে অন্তত পক্ষে একটি জায়গায় উপলব্ধি করতে হবে, বাংলাদেশের 30 বছরের নিচের বয়সের মানুষ আগামী নির্বাচনে অর্ধেক হবে। তারাই কিন্তু নির্ধারণ করবে পরবর্তীকালে সরকার তারা গঠন করবে। তাদের এক্সপেকটেশন পূরণ করতে হাজার হাজার কোটি টাকার দরকার নেই। মঞ্জু ভাই হিসাব করে দিয়েছেন 40 কোটি টাকা ভ্যাট প্রত্যাহার করলে ইন্টারনেট মুক্ত হয়ে যায়। আমি হিসাব করেছি তার অর্ধেক লাগে, মানে 20-25 কোটি টাকার বেশি ভ্যাট আসলে ইন্টারনেট থেকে 15 GB ব্যবহার করে পাওয়া যায় না। সেটি আসলে মানসিক প্রবলেম, এবং এই মানসিক প্রবলেমটা জাতীয় রাজস্ব বোর্ডে আজকে থেকে বিরাজ করে না, বহুদিন থেকে বিরাজ করে। এখান থেকে আসলে কর আহরণ করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে কত বেশি জ্বালাতন করা যেতে পারে দেশের মানুষদেরকে। আমি আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আমাকে সহযোগিতা করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনু ভাই বলার আগে আমার ধারণা কাউসার 2-1টা মন্তব্য করবে, এবং তারপরে ইনু ভাই অনুষ্ঠানের শেষ বক্তা।